শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আয়ত্রী যথাসময় কলেজে যাওয়ার জন্য রওনা হয়েছে। কালকে বৃষ্টিতে ভেজার কারণে মাথা ঝিমঝিম ধরে আছে। জ্বর উঠলেও উঠতে পারতো, কিন্তু উঠেনি। নিরুপমার কঠিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আয়ত্রী লুকিয়ে লুকিয়ে বৃষ্টিতে ভেজে। বৃষ্টি বিলাস তার মিস হয় না, তাই বৃষ্টি তার একটা সহ্য সীমার মধ্যেই চলে এসেছে। তবুও কালকে রাতে আয়াত ধমকে ওষুধ খেয়েছে। আয়ত্রী ঢুলে ঢুলে চোখে হাঁটছে। রাতে ঘুম হয়নি না, রাতে ঘুমাতে পারেনি। আজ সত্যি শেষ রাত অবধি ছিল। আয়ত্রী বেশ খানিকটা দম নিয়ে আবার চলতে শুরু করলো। আয়াতের কি অবস্থা জানা দরকার। ফোন দিয়েছে, পায়নি। নিশ্চয়ই ফোন সাইলেন্ট রেখে মহাশয় ঘুমে কুপকার। কেউ যেন বিরক্ত না করতে পারে, তাই এই পন্থা মাঝে মাঝে অবলম্বন করে। আয়ত্রী ক্লাসে ব্যাগ রেখে বারান্দায় একা দাঁড়িয়ে আছে। কেউ এখনো আসেনি মনে হয়, না আসবে। মাহিয়াপুর বৌভাত একদিনে পেছনো হলেও ওদের কাছে ওই আমেজটা হয়তো রয়ে গেছে। তখনই পেছন থেকে ডাক পড়ল, আয়ু। আয়ত্রী ঘুরে তাকাতেই দেখলো নওশাদ আর শাওন একসাথে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে। আয়ত্রী ফ্রুকুচকে ফেলল। ওদের যথেষ্ট এড়িয়ে চলার চেষ্টা করছে। সে বিবাহিত, তার স্বামী তাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। তাছাড়া আয়ত্রী পর্দা মেনে চলার চেষ্টা করে নিজ পরিবারের বাইরে। সম্পূর্ণ মেনে চলা হয়ে ওঠে না। যেমন তন্ময়, আয়াস, আরাফ, ওদের সামনে আয়ত্রী সত টাকার ব্যাপারটা ঠিক রাখে। শুধু ইসলামকে নিজের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করছে ও সর্বাত্মক। তবে যুগের টানে কিছু কিছু ব্যাপার বাদ দেওয়া হয়ে ওঠে না। যেমন জন্মদিন, বান্ধবীদের মধ্যে সবাই জন্মদিন পালন করে, তাদের শুভেচ্ছা জানানো, কিছু উপহার বিনিময়। সেখান থেকে ভাই বোন এমনি নিজের জন্মদিনও একটু একটু ফর্মালিটি করা হয়। উপরিক্ত ক্ষেত্রে আয়ত্রীর কাতারে পড়ে। নওশাদের মিছিমিছি কাশের শব্দে আয়ত্রী আবারও তাদের দিকে ফিরে তাকালো। রাজ্যের সব বিরক্তি নিয়ে বলা, কি চাই? আপাতত তোকেই। বলেই শাওন হেসে নওশাদের পিঠ চাপড়ে দিল। আয়ত্রী চোখ কপালে তুলে বলল, আমার সাথে ফ্ল্যাট করছিস? ভুল জায়গায় চলে এসেছেন ভাইয়েরা আমার। অন্য কোথাও ট্রাই মারেন। আয়ত্রীর কথায় কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে নওশাদ বলল, দেখলাম তুই একা কেমন মনমরা হয়ে দাঁড়িয়ে আছিস, ভাবলাম তোকে সঙ্গ দিই। শুধু তুই একা ভাবলি? ভাবার বুদ্ধিটা তো আমি দিয়েছিলাম। ও হ্যাঁ, আমরা মিলেমিশে ভাবলাম। মিলেমিশে কি ভাবলি? আয়ত্রীর কণ্ঠে সন্দেহের রেশ। উত্তরে দুজনেই একসাথেই বলে উঠল, ভাবলাম দুজনেই মিলেমিশে তোকে সঙ্গ দেই। তোরা আসলে কি ভাবতেছিস আমাকে নিয়ে? আমি একসাথে ডাবল টাইমিং নিব ওই টাইপ মেয়ে? নওশাদ জিভ কাটলো। পাশে থাকা বলদটার তালে তাল ভুল কথা বলেছে। সত্যি সঙ্গদোষী লোহা ভাসে। তাই আয়ত্রীকে কথা শেষ করতে না দিয়েই বলতে লাগলো, না না আয়ু, তুই ভুল ভাবছিস, মোটেও এমনটা নয়। এবার সামনের দিকে ফিরে তার পিঠে দুম করে কিল লাগালো। গমগমে কণ্ঠে বলল, এই সালাই শুধু উল্টো পাল্টা বলবে। পড়াশোনার নামে তো ঘন্টাও না, সারাদিন শুধু আড্ডা বাজি। শাওনও কম যায় না। নওশাদকে প্রায় নুইয়েই ফেলল। আচ্ছা করে কান মলা দিয়ে বলল, তুমি পড়ালেখা কইরা কার কি ফালাইছ শুনি? একটা মাইয়া পড়াইতে পারো না? এখানেই প্রাণ অষ্টাগত হুম। আয়ত্রী চোখ বড় বড় করে ফেলল। তখনই একে একে সবাই হাজির হলো, মিথিলা ছাড়া। বেচারি হয়তো আসতে চেয়েছে কিন্তু পারেনি, কিংবা আসতে চায়নি। ঝুমু ফ্রুকুচকে বলল, এখানে আবার কি হচ্ছে? শাওনের কথা ওদের সবারই কর্ণগোচর হয়েছে, তাই ইতু আগে আগেই বলে ফেলল, এই আমাদের মোস্ট হ্যান্ডসাম আর ড্রেসিং দুলাভাই আসছে না, সুতরাং এইসব আকাশ কুসুম স্বপ্ন দেখা বন্ধ করো। জানতে পারলে ভাইয়া জাস্ট উড়িয়ে দেবে। শাওন নওশাদ দুজনই থেমে গেছে। এরই মাঝে হুমায়রা নওশাদকে আচ্ছা করে আরো কিছু কথা শুনিয়ে দিল। এবারে নওশাদের মুখ বেশ থমথমে লাগছে। কিছুক্ষণ আগে উপচে পড়া হাসির রেশের বদলতে সেখানটায় কালো মেঘ ভিড় করেছে। শাওন পরিস্থিতি ঝটপট উপলব্ধি করতে পারলো, তাই সবটা স্বাভাবিক করতেই বলে উঠল, আর রে, তোদের সাথে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাইছিলাম তা হচ্ছে ইংরেজি প্রাইভেট পড়বে ফার্স্ট সেমিস্টারে।
ফার্স্ট সেমিস্টারে তো গড়ে ফেল করছিস সবাই, আমিও তাই বলছিলাম পড়বি কি না, একজন ভালো টিচার পাইছি। ঝুমু এবারে কথা বাড়াতে আগ্রহী হলো। এমনিতেই সে একজন ভালো ইংলিশ টিচার খুঁজছিল। তাদের ফার্স্ট সেমিস্টার হয়ে গিয়েছে, ইতিমধ্যে ফলাফলও প্রকাশ পেয়েছে। ফলাফলও জম্পেশ, তারা পুরো সার্কেল সবাই ফেল। তারা সবাই এই ভালো শিক্ষার্থীদের কাতারে পড়ে, সুতরাং ফেলের সাথে তারা পরিচিত নয়। জীবনে প্রথমবার ফেল হয়ে দুঃখে কান্নার প্রস্তুতি নিচ্ছিল, তখনই জানা গেল একা একা নয়, সবাই মিলে ফেল। ব্যাস, কান্নাকাটি এক পাশে রেখে সিদ্ধান্ত নেওয়া হলো ফেল সেলিব্রেশন করা হবে। পরিকল্পনা মাফিক রেস্টুরেন্ট থেকে একটা কেক কিনে তারা ছোট্ট পরিসরে জীবনের প্রথমবারের মতো ফেল সেলিব্রেশনও করে ফেলল। এইবারও ফেল টু সইতে চাইতেছিস? তুই নিজেও ফেলটুস। হ্যাঁ, এখানে নওশাদ ছাড়া বাকি সবাই একই দলভুক্ত। পুরো কলেজে 300 জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে থেকে পরীক্ষা দিয়ে মাত্র 41 জন পাশ করেছে। সব শেষে সিদ্ধান্তে আসা হলো ছুটির পর সে টিচারের কাছে পড়তে যাওয়া হবে। তাই হলো পুরো ক্লাসে কেউ কোনো কথা বলতে পারলো না। তবে আজ মাত্র 2টা ক্লাস হয়েছে। সিনিয়রদের পরীক্ষা থাকায় তাদের ছুটি হয়ে গেছে আগে আগে। ইতু আর হুমায়রা 100% শিওর দিয়ে বলেছে নওশাদ আয়াত্রীকে। নওশাদ আয়াত্রীর সাথে লাইন মারতে চাইছে। আয়াত্রী এই গুনে গুনে 9 বারের মতো বলল, বি পজিটিভ ভাই, এগুলো কিচ্ছু না। দাও মে কুছ কালা হে। যদি এখনো মন খারাপ দেখিস তবে ভেবেই নিবি আমরা যা ভাবছি তাই সত্যি। সত্যি সত্যি তাই হলো। নওশাদ ভীষণ মন খারাপ নিয়ে এগোচ্ছে। আয়াত্রী সম্পূর্ণ ব্যাপারটা বোঝার জন্য প্রশ্ন করল, কিছু হয়েছে নওশাদের? আই এম সরি আয়ু। বলে এগিয়ে গেল। কেউ কিছু বলার সুযোগ পেল না। তখনই খুব জোরে বেল বাজিয়ে একটা রিক্সা থামলো। তিশা অবাক হয়ে পড়ল। কে রে ওই বড়লোক চাঁদ দেখি আজকে রিস্কায়? সূর্য কোন দিকে উঠছে? কাছাকাছি এসে তন্ময় হাত উঁচিয়ে সবাইকে সম্ভাষণ জানালো। তিশার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তিশা একটু অবাকই হলো। তন্ময়ের সৌজন্যতার খাতিরে সবার সাথে কথা বলেও তিশাকে এক প্রকার এড়িয়ে গেছে। তন্ময় ভাবলেশীন কণ্ঠে বললাম, আয়ু আয় আমার সাথে। তোর বর কালকের বৃষ্টিতে ভিজে এখন জ্বরে পাগলামো প্রায়। আমি বাড়ি ভর্তি এত মানুষের মধ্যে কেমনে যাব? কোনো ফাঁক ফোকর দিয়ে যাবি, দ্রুত আয়। তুমি যে এভাবে চলে এলে, যদি আজকে দ্রুত ছুটি না হতো আমায় পেতে কিভাবে বলো? সিম্পল, আমি তোর বড় ভাই, তাই অভিভাবক হিসেবে ছুটি নিয়ে নিতাম। এবার ঝটপট উঠে আয়। তন্ময়ের কথা মতো আয়াত্রী রিস্কায় উঠে বসলো। তবে যাওয়ার আগে বান্ধবীদের কালকে রাতের ঘটনাটা বলে তবেই যেতে হয়েছে। ইতু, সুমাইয়া, হুমায়রা একযোগে ভিন্ন সব কথাবার্তা বলতে লাগলো। হুমায়রা একটু জড়িয়ে পড়ল। তোমরাই খেলো। নওশাদ ভূত দেখার মতো চমকে হুমায়রার দিকে তাকালো। সবাই এগিয়ে চলো তাদের গন্তব্যে। তিশার মন খানিকটা বিচলিত হলেও এর কারণ স্পষ্ট। কোচিংয়ে পৌঁছে জানা গেল তাদের শিক্ষক একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ইংলিশ নিয়ে অনার্স করেছে। তিনি তাদের 3 মাসের কোর্স করাবে। তার ছুটি এই 3 মাসই। দেখতে সুদর্শন, নিঃসন্দেহে সুপুরুষ। ঝুমু আপনা আপনি প্রশ্ন করল, আপনার নাম কি স্যার? আমি আতিক রহমান, সবাই আতিক বলে ডাকে, তোমরা আতিক ভাই বলে ডাকতে পারো। ভাই বলছিলাম না তোদের পড়াও সব ক্রাশ খাওয়াও হবে, সাথে বাস খাওয়াও। ঝুমু দ্রুত গতিতে চোখ সরালো। তার ভীষণ হাসপাস লাগছে। সামনে থাকা মানুষটা বিপজ্জনক। আরও কিছুক্ষণ থাকলে সেও সেই ভয়ঙ্কর অনুভূতিতে পৌঁছে যাবে তা নিশ্চিত। তবে ঝুমু আপাতত এসবে চাইছে না। এই যে এত বিচলিত সময় কানের কাছে স্পষ্ট বাজছে সুমাইয়ার বলা কথা। কার কখন কার উপর অনুভূতি আপতিত হয় তা নির্ণয় করা মুশকিল। সত্যি তাই হচ্ছে। শাওন এক ফাঁকে ফিসফিসিয়ে বলল। ঝুমু পুরো কথা শুনলো কিনা বোঝা যাচ্ছে না, তবে এবার বোধহয় সত্যি সত্যি সে ফেসে গেছে। আয়েত্রী তন্ময়ের পিছু পিছু পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করলো। সে আপাতত কারোর সামনে পড়তে চাইছে না। ড্রয়িং রুমে পেরিয়ে উপরে আয়াতের রুমে যেতে হবে। সেদিকটায় পা রাখতে দেখা গেল আশরাফ আর নীলে। আয়াত্রী তার দৃষ্টি ফিরিয়ে নিল পাশের কাউকে দেখার জন্য। ও সেদিকটায় তাকালো না, একটিবারের জন্য না। আশরাফ খাচ্ছিল। কালকের পর থেকে নিজেকে নিজে বোঝাতে পারছে না। নিরুপমার সুখী পরিবার দেখে তার
ভালো লেগেছে, তবে কোথাও একটা নেই হচ্ছে। অনেকদিন পর একটা অনুভূতি হচ্ছিল যে তুমি আমার পাশে দাঁড়াবে, শুধু আমার পাশে। কিন্তু তার সেই অধিকার কিংবা সাথে একেবারেই ছিল না। তার উপর নিজের মেয়েকে দেখে তার সমগ্র পৃথিবী থমকে গেছে। এই তো তার আয়ত্রী, তার সন্তান, যাকে সে অন্য হয়ে খুঁজেছিল, যাকে একটিবার দেখার জন্য সে পাগল প্রায় ছিল, যাকে নিয়েছিল তার জল্পনা কল্পনা, অথচ তাকে ছুঁয়ে দেখার অধিকার নেই, মাথায় হাত বুলিয়ে দেওয়ার অধিকার নেই। চোখের সামনে সে অন্য কাউকে নিজের বাবা বলে চলেছে হেসে খেলে। এর চাইতে খারাপ কিছুর প্রয়োজন হয় বুঝি? তার পাপের ফল সে পাচ্ছে, শাস্তি পাচ্ছে। এর চাইতেও জঘন্য শাস্তি পৃথিবীতে আছে বুঝি? থাকলে আর সব সেই শাস্তি মাথা পেতে নেবে। তবুই ভয়ঙ্কর রকমের শাস্তি থেকে মুক্তি চাইছে সে। আয়ত্রী আলতো পায়ে আয়াতের রুমে প্রবেশ করলো। আয়াত তাহেরা বেগমের কোলে শুয়ে ঘুমাচ্ছে আর কিছুক্ষণ পর পর কিছু বলে চলেছে। তার সবটা জুড়ে বড় মা আয়াত্রী। এই জন্যই বুঝি তন্ময় ভাইয়া এভাবে ছুটি গিয়েছিল। আয়াত্রীর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। লজ্জার শরমের মাথা খেয়ে ফেলেছে এই লোক। তাহেরা শব্দ শুনতে পেয়ে পেছন ফিরল, আয়ত্রীকে বুকের সাথে জড়িয়ে নিল। আয়ত্রীর রাজ্যের সংকোচ সব দূর হলো। সত্যি এই মানুষটা ভীষণ ভালোবাসতে পারে। তাহেরা কাঁদছে হয়তো। কিছুক্ষণ পর পর আয়ত্রী চোখে মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়ত্রী মুখখানা আজলায় পুড়ে সামনে ধরল, অশ্রুসিক্ত কণ্ঠে শোধালো, আমাদের কে কি ভীষণ ঘৃণা করিস না মা? না, ঘৃণা করব কেন বলো? তোমাদের আমি ভীষণ ভালোবাসি। তাহেরা যেন এবার আর্তনাদ করে উঠলো। আয়ত্রীকে এবার নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তোকে দেখার জন্য আমি কত ছটফট করছি। আমার জীবনটা এই পূর্ণতা পেল রে। আমাকে ছেড়ে আর কখনো যাস না কোথাও। বুবুর মতো ভুল বুঝে দূরে ঠেলে দিস না। তাহেরার আবেগ ঘন বাক্যগুলো আয়ত্রী মনোযোগ দিয়ে শুনল। সে অনুভব করলো সে কাঁদছে, তবে এই কান্না খুশির কান্না। এই মানুষগুলো তার আপন, তাদের দেখার আশায় সে ছটফট করতো। অবশেষে আজ তাদের দেখা মিলল। আয়ত্রী একটুও নড়ল না, তাহেরার কোলে একদম মিশে থাকলো। আয়সি এসে সাথে যোগ দিল। আবেগের উপর এক চিলতে ভালোবাসা, সুন্দর একটি দৃশ্য। বাড়ির প্রতিটি সদস্য এই মুহূর্ত দেখলো, উপভোগ করলো দুজনই ছাড়া একজন। নীলি যে কিনা হিংসার আগুনে দগ্ধ। অবশ্য নীলিমা তার সম্পূর্ণ জীবনটাই ব্যয় করেছে হিংসায় বিদ্বেষের পেছনে, আর আশরাফ তার সবটাই অসংজ্ঞায়িত। আয়াত কথা রেখেছে, মৃত্যুর আগ পর্যন্ত তাকে ধুকে ধুকে মারার প্রতিজ্ঞা করছিল, তাতে সফল হয়েছে। আয়াতের বোধহয় এতক্ষণে ঘুম উবে গেছে। সে বিরস মুখে বলল, মা, আমার বউটা আমাকে দিয়ে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে কেটে পড়ো। তাহেরা বেগম কপাল চাপড়ালেন। আয়সি যাওয়ার আগে আয়ত্রী গাল টেনে ধরতে আয়াত চোখ পাকাল। এই তোর কি? ও সার্বজনীন কেউ নয়। আয়সি ভেঙচি কেটে চলে গেল। আয়াত আয়াত্রীকে ইশারায় আসতে বলল। আয়ত্রী কোলে মাথা রেখে আয়াত সুখ নিদ্রার আয়োজন করে ফেলেছে ইতিমধ্যে। হাত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তা ঠেকালো আয়ত্রীর কোমরে। প্রথমে আয়ত্রী খেই হারালো, ধীরে ধীরে নিজেকে সামলে নিল। আয়াত মুখ গুজে কিছুক্ষণ চুপটি মেরে শুয়ে রইল। কিছুক্ষণ পর মাথায় হাত দিয়ে পড়ল। ভীষণ ব্যথা করছে বউ। আয়ত্রী মাথায় হাত দিয়ে চমকে উঠলো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আয়ত্রী ঝটপট পাশে থাকা বাটি নিয়ে জলপট্টি দিতে শুরু করলো। তার মাথার চুলগুলো হালকা করে টেনে দিতে লাগলো। জ্বর আয়াতের জন্য ভয়ঙ্কর কিছু, খুব পরিমাণে কাবু করে ফেলে তাকে। আয়ত্রীকে আয়াত এক মুহূর্তের জন্য ছাড়েনি। কপালের তাপমাত্রা কমে আসতে আয়ত্রীকে ইশারায় মাথা হালকা টিপে দিতে বলল আয়াত। আয়ত্রী তাই করলা। কোমল হাতের স্পর্শে নাকি বউয়ের ভালোবাসার। আয়াতের মাথা ব্যথা উবে গেল যেন। আয়াত চোখ বন্ধ রেখে হাসলো চমৎকার হাসি। গালের অনেকটা অংশ দেবে গিয়ে গর্তের সৃষ্টি হলো। আয়াত্রীর মনে হলো টোল পড়া এই হাসির সৌন্দর্যে সে এই জীবনও সংজ্ঞায়িত করতে পারবে না। এইরূপ হাসির সৌন্দর্য মুগ্ধ হয়ে বুঝি আহসান হাবিবের কবিতায় মাঝি কড়ির বদলতে হাসির বিনিময়ে খোকাকে নদী পার করে দিয়েছিল। আয়ত্রীর মনে হচ্ছে এই মানুষটার সেই হাসিটুকু দিলে বুঝি সে জীবন পারাপার করতে পারবে নির্দ্বিধায়। আয়াত বেঘরে ঘুমাচ্ছে, দু হাতে আয়ত্রীকে জাপটে ধরে রাখা। কিছুক্ষণ আগেও আবল তাবল বকছিল। শেষ রাতে আয়ত্রীদের বাড়ি থেকে যখন এসেছিল তখনই আশরাফের সাথে দেখা হয়েছিল। আয়ত্রীর সাথে পরিচয়, তাদের বিয়ে কিংবা
কোনো কিছু নিয়ে কেউ আয়াতকে কোনো প্রশ্ন করেনি। আশরাফ এইরূপ প্রশ্ন করতে আয়াতের জমে থাকা রাগ আরো গাঢ় হয়ে উঠল। প্রশ্নের উত্তর তো দূর, এক প্রকার ঝামেলা বেঁধে গিয়েছে। মাঝরাতে চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম ভেঙে গেছে। চেঁচামেচি করে আয়াত এক প্রকার অসুস্থ হয়ে পড়েছে। জ্বরটাও তখন জেকে বসেছিল। তাহেরা বেগমের কোলে মাথা রেখে রাজ্যের সব কথা বলেছিল। জানো মা, একটা রাজকন্যা আর রাজপুত্র ছিল। তাদের পরিচয়টা ছিল একদম অদ্ভুতভাবে। অদ্ভুত থেকেই তাদের সুন্দর সম্পর্কের শুরু। তাদের জানার বাইরে একটা অতীতও ছিল জানো। রাজকন্যাটা সব জানতো, বড্ড দুষ্ট কিনা সব আগাম জেনে ফেলেছিল। রাজপুত্র জানতে পারলো বেশ কিছু সময় পরে। তারা একে অপরকে ভীষণ ভালোবাসে, কিন্তু তাদেরকে রাজকন্যার মা মেনেই নিতে চায় না। তো কি হয়েছে, তারা ঠিকই চুপি চুপি প্রেম করছে। তাহেরা বেগম সবটা শুনলেও সায় দিলেন, কিন্তু আয়াত থামলো না। সে আবার বলতে শুরু করে, আমায় বড় মা এত ঘৃণা করে কেন বলো তো? আমার ভীষণ কষ্ট হয় মা। আমি তো তাকে ভীষণ ভালোবাসি, তাহলে বড় মা আমায় ভালোবাসে না কেন? তাহেরা বেগম তন্ময়কে ডেকে পাঠিয়েছিল এইরূপ বেগতিক অবস্থা দেখে। শেষে আয়াত্রীকে নিয়ে এসেছিল তন্ময়। আয়াত নিরুপমা চলে যাওয়ার পর এমন অসুস্থ হয়ে পড়েছিল, তখন এরূপ কথাবার্তা বলতো। আজকে জ্বরের ঘরেই এমন সব কথাবার্তা বলো। আয়াত্রী একটু নড়ে চড়ে বসলো, যদিও এক চুল পরিমাণও নড়ার মতো অবস্থাও নেই। বেশ কিছুক্ষণ যাবত এভাবে বেচারি রয়েছে। আয়াতের দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিল, সাথে একটা কাজও করে বসলো, যা সে আয়াতের সজ্ঞানে কখনো করতে পারবে না। আয়াতের কপালে ছোট্ট একটা চুমু খেল। তাকে এই কঠিন অবস্থায় রেখে মহাশয় ঘুমাচ্ছে। কতটা নিষ্পাপ লাগছে। একদিনই চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। সময়টা দুপুর, তার হাতে সময় আরো 1 ঘন্টা। আয়াত্রীর চোখে মুখে অলসতা ভর করেছে। এতক্ষণ মোবাইল চাপতে চাপতে হয়তো খানিকটা ঝিমিয়ে নিয়েছে। ব্যবসা গরম পড়েছে, সূর্যের তেজ এখনো দারুণ। খোলা জানালা দিয়ে কয়েক ফালি রোদ দেয়ালে নিপুণ কারুকাজ খচিত রৌদ্র ছায়া তৈরি করছে। তা দেখছে একবার এক এক রকম লাগছে। নারিকেলের চিরল পাতার ছায়াটা বেশ আকর্ষণীয়। জানলা দিয়ে একটু আধটু বাতাসও প্রবেশ করছে ঘরে। আয়াত্রীর আল গোছে আয়াতের মাথা বালিশে রাখলো। হাতের বাঁধন একটু আলগা করতে আয়াত নড়ে চড়ে আরেক পাশ ফিরে শুয়ে পড়ল। ছাড়া পেতে আয়াত্রী ঠিকঠাক হয়ে বসলো, তবে উঠে যাওয়ার সময়টুকু পেল না। আয়াত হাতে আয়াত্রীর এক হাত আঁকড়ে ধরল। আয়াত্রীর কপালে সূক্ষ্ম বাজের সৃষ্টি হয়েছে। কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে দরজা খোলা শব্দ পেল। পুরনো দরজা বিধায় ক্যাচ ক্যাচ শব্দ সৃষ্টি হলো। আরাব এসেছে, চোখে মুখে হাসি, হাতে খাবারের প্লেট, পাশে থাকা চেয়ার টেনে আরাব আয়াত্রীর কাছে বসে পড়ল। কিছুক্ষণ তাকিয়ে বলল, থাক, বড় ভাইকে ধামানোর কিছু পেয়ে গেছি। এই বুঝতে না পেরে ফ্রু কুচকালো আরাব, কিছুটা অপ্রস্তুত তবে ভনিতা বিহীন বলল, আমায় ভীষণ ঘেন্না করো আপু। ঘৃণা কেন করব? লুকোচুরি বাদ দাও, আমরা সবাই এখন সবটা জানি। এখন একটা গল্প শুনবে। বলো। জানো, আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আয়াস আমার সাথে ঝগড়া করতো। ও সবসময় ওর দল ভারী রাখতে পারত, কারণ ওর 2টা ভাই বোন আছে। আমার তো কেউ ছিল না। যদিও বড় ভাই আর আয়েশি আপু আমায় কখনো আলাদা চোখে দেখেনি, তবু একটা অপূর্ণতা রয়েই গেল যেন। তারপর? জানো, ছোটবেলাটাই কেটেছে বাবা আর মায়ের কহল দেখে। সব কেমন দুঃস্বপ্নের মতো ছিল। অন্য 8-10টা বাচ্চাদের মতো বাবা মায়ের সঙ্গতায় আমার সুন্দর ছেলেবেলা ছিল না। আমি একটা সময় তোমার কথা জানতে পারি। তখন ভালোই বুঝতাম সব কিছু, ন্যায় অন্যায় বুঝতে পারতাম। জানতে পারলাম আমার বাবা এবং মা দুজনেই ঠকবাজ। বাবা মাকে ঘেন্না করতে চেয়েও পারেনি, কাছে থেকে ভালোবাসতেও না। আমি তোমাদের ভীষণ খুঁজতাম জানো। বারবার মনে হতো আমার চেয়ে আরেকটু বড় একটা বাবু, যে কিনা ভীষণ বকচিত। মনে হতো আমার জন্যই বোধহয় এমনটা হয়েছে। সে অনেক কথা, এখন তোমায় পেয়ে গেলাম। আরাব এইটুকু বলেই থামলো। আয়াত্রী অবাক চোখে আরাবের দিকে তাকিয়ে। আরাব ফের বলা, আমাকে ফিরিয়ে দিবা আপু? আমাকে নিহালের মতো একটুও ভালোবাসতে পারবে না? এতটা ঘৃণিত আমি, বলো। আয়াত্রী কান্না পেয়ে যাচ্ছে। কিছু মানুষের ভুলের জন্য আরো কতগুলো জীবন শেষ হচ্ছে, কত শত পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে তারা। আয়াত্রী আরাবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলা, কোনো বোন বুঝি তার ভাইকে ফিরিয়ে দেয় বোকা? তাহলে তুই করে বলো, একদম নেহালের মতো। আয়াত্রী একগাল হাসলো। আরাব বলল,
জানো নিহাল, আমাকে বেশ হিংসা করবে। হয়েছে, থাক। আরাব খাবারের প্লেট তুলে নিল হাতে, উপদেশের স্বরে বলল, নিজেকেও দেখতে হবে, বুঝেছো? এসো খাইয়ে দিই। আইত্রি খেতে শুরু করলো। খাওয়ার সময় তারা গল্প করলো, কে কি বেশি পছন্দ করে, কোন খাবারটা বেশি পছন্দের, কোন জিনিসটা তাদের কষ্ট দিত, কোন ঘটনায় বেশি ভয় পেয়ে গিয়েছিল। আইত্রি এর মাঝে কয়েকবার আয়াতকে পর্যবেক্ষণও করলো। হাসি খুশিতে মশগুল তারা খেয়ালই করলো না যে তাদের একজোড়া চোখ পরক করেছে। চোখে তার শত আলোকবর্ষের তৃষ্ণা, কিন্তু এই তৃষ্ণা মেটানোর কোনো উপায় বোধ হয়নি। ক্লাস শেষ করে সবাই প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হয়েছে, বেশ বিচলিত, কারণ আজ আয়াতের আসার কথা ছিল, কালকে চলে যাবে ঢাকায়, এরপর নাকি খুব সহজে আসা হবে না। মিথিলা আয়াত্রীকে বলল, আর একটু অপেক্ষা করি, ভাইয়া আসলেই চলে যাবি। তাই হলো। ওরা সকলে আর একটু অপেক্ষা করতে লাগলো। অপেক্ষার মাঝেই কারো আগমন ঘটলো, তবে কাঙ্ক্ষিত মানুষটা নয়। রাজ্যের সব ব্যস্ততা চোখে মুখে এঁটে সাকিব হাজির হলো। ভাবখানা এমন যেন চোখ তুলে তাকাবার সময়টুকু নেই। মিথিলা আট চোখে তাকাতেই আয়ত্রীর কাছে ধরা পড়ে গেল। এখানে মিথিলা, হুমায়রা, আয়ত্রী আর ইতু রয়েছে। বাকি সবাই প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। চশমা পরা গুরুগম্ভীর মুখে এক চিলতে হাসি অবশ্য নজর কাড়া। মিথিলা চোখ ছাপড়ালো, দৃষ্টি আকর্ষণ করতে চাইল অন্য কোনো কিছুর উপর, কিন্তু ঘুরে ফিরে মনোযোগ সবটুকু এই দিকে ন্যস্ত হচ্ছে। আয়ত্রী হুমায়রার দিকে তাকিয়ে বলল, যা হুমা, ভাইয়া তোকে নিতে আসছে। সাকিব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, অতঃপর পকেটে হাত পুরে পা বাড়ালো। মিথিলার কাছাকাছি এসে বলল, চলো, আমার সাথে কথা আছে। হুমায়রা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে আয়ত্রী আর ইতু ভূত দেখার মতো চমকে উঠল। সাকিব মিথিলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মিথিলার হৃদস্পন্দন ক্রিমাক্রিম গতিতে বেড়ে গেল। সাকিব জিজ্ঞাসা দৃষ্টিতে ভ্রু কুচকে তাকাতে মিথিলা ঝটপট মাথা নাড়ল। সাকিব ঠোঁট প্রসারিত করে হাসলো, আলগোছে মিথিলার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আর বাকিরা রসগোল্লার ন্যায় চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আয়ত্রী প্রাইভেটে চলে গেল। আজকে আয়ত্রী প্রাইভেটের দ্বিতীয় দিন। টিচার বেশ পছন্দ হয়েছে। আতিক স্যার না, বরং আয়ত্রী আতিক ভাই বলে ডাকছে। তার দেখা দেখি বাকি সবাইও ভাইয়া ডাকছে। আয়ত্রী বসেছে ঝুমুর পাশে। ঝুমুর হাবভাব তার মোটেও ভালো ঠেকছে না। তাদের যেহেতু গ্রামারের সমস্যা অত্যাধিক, তাই আজকে গ্রামার ক্লাস। এখানে বেসিক সবচেয়ে ভালো ঝুমু। তার আতিক যেমন প্রশ্ন করছে, ঝুমু সবার আগে উত্তর দিচ্ছে, যার ফলে ঝুমু অতি অল্প সময়ে আতিকের কাছে অন্যতম হয়ে উঠেছে। শেখার জন্য টেকনিক, কথা বলা থেকে সব কিছুতেই আতিক পারফেক্ট। আর ঝুমু ঠিক এই জায়গাতেই আটকে যাচ্ছে। যত দেখছে তত মুগ্ধতা গ্রাস করছে তাকে। খুব চেয়েও চোখ ফেরাতে পারছে না। চোখ ফেরানোই যেন দায়। পড়া শেষে সবাই বেরিয়ে পড়ল। আয়ত্রী, ইতু, হুমায়রা একসাথে হাঁটছে। আয়ত্রী ঘুরে ফিরে রাস্তায় একটি নির্দিষ্ট জায়গায় তাকাচ্ছে বারংবার। অপেক্ষা অদ্ভুত এক অনুভূতি, তবে প্রিয় মানুষের জন্য অপেক্ষা ভীষণ মিষ্টি। আয়ত্রী রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যদিও হাত নেড়ে হুমায়রা কিংবা ইতুর সাথে কথাও বলছে। এমন সময় নওশাদ আর শাওন একসাথে এসে সামনে দাঁড়ালো। বেশ নমনীয় কণ্ঠে নওশাদ শুধালো, আয়ু, মন খারাপ? আয়ত্রী একবার তাকিয়ে দৃষ্টি ফিরে নিল। তার এখন রীতিমতো কান্না পাচ্ছে। হাত কেন দেরি করছে, সে কি আসবে না, এসব ভেবে কাঁদতে ইচ্ছে করছে। এরা সামনে না থাকলেও কেঁদেই ফেলত। নওশাদ ইতস্তত বোধ করে বলল, তোকে কিছু বলার ছিল আয়ত্রী। আয়ত্রী ঘুরে তাকালো। ছেলেটা বড্ড সিরিয়াস হয়ে আছে। কথা শুনে বোঝা যাচ্ছে আয়ত্রী মাথা নাড়িয়ে বলতে লাগলো, আমি জানি এইসব ঠিক ছিল না, সব কিছু জেনেও আমার এইসব করা উচিত হয়নি। তবে এখন যেহেতু আঁকটে পিষ্টে জড়িয়েই ফেলেছি, পালাবার উপায় আর পাচ্ছি না, তাই আমি চাই তোর সবটা জানা উচিত। কি জানবো আমি? কি এমন অনুচিত কাজ করেছিস তুই? শুধু অনুচিত নয়, বরং। আয়ত্রী মাথা নাড়িয়ে বলতে নওশাদ বিচলিত কণ্ঠে বলতে লাগলো। আয়ত্রী চমকালো, ভরকালো। নওশাদের কথা যতই ইতিবাচক নেওয়ার চেষ্টা করছে, তা হচ্ছে না। ঘুরে ফিরে তার অদ্ভুত অর্থ সৃষ্টি হচ্ছে। তখনই প্রচন্ড জোরে গাড়ির হর্ন বাজলো। হুমায়রা শুকনো মুখে বলল, ভাইয়া এসেছে। আয়ত্রী একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। নিশ্চয়ই আয়াত ভীষণ রাগ করবে। ওদের ছেড়ে এগিয়ে যেতে নওশাদ পথ আটকে ফেলল। নওশাদ দৃঢ় কণ্ঠে বলল, তোর সবটা শুনতেই হবে। আমার মনে হয় তোর সবটা শোনা উচিত।
এইটুকু বলে একটা বই হাতে দিল তার, অর্ধেকটা কাগজের গিফট প্যাকেটে মোড়ানো। সে নাচরবান্ধা আয়ত্রী না নেওয়া পর্যন্ত গো ধরেই রইল। হুমায়রা ইতু হাসপাস করছে। আয়ত্রী ছো মেরে বইটা নিল। ততক্ষণে আয়াত তার সামনে কুঞ্চিত ভ্রু নিয়ে সে সবটাই পরও করেছে। বই নেওয়ার সাথে সাথে আয়ত্রী তার হাতে টান অনুভব করলো। আয়াত তাকে টেনে নিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল। আয়ত্রী উঠে বসতে নিজেও বসে পড়ল। আয়ত্রীর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আয়াতের উগড়ে দেওয়া রাগের ঝড় সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করে নিল। তবে এর কিছুই হলো না। আয়াত চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। হাত মুষ্টিবদ্ধ দেখে বোঝা যাচ্ছে রাগ নিয়ন্ত্রণের সে কি তার নিদারুণ চেষ্টা। আয়াত্রী কাঁপা কাঁপা গলায় বলল, ও এমনিতেই দিয়েছে, বইটা বিশ্বাস করুন। নওশাদ এমনটা কখনো করবে না। আয়াত্রী আরো কিছু বলতে চাইল, কিন্তু আয়াতকে চোখ মেলে তাকাতে শুকনো ঢোক গিলে চুপসে গেল। আয়াত বেশ কিছুক্ষণ স্থির থেকে বইটা উল্টে পাল্টে দেখতে লাগলো। গিফট প্যাকেটে খুলতেই তাতে বড় বড় অক্ষরে লেখা আলকেমিস্ট্রি নামটি দেখা গেল। বই নাড়া দিতে টুক করে দুইখানা চিরকুটের মতো কাগজ পড়ল। আয়াত কুচকে ফেলল। কত বড় ধান্দাবাজ, একটা নয় দুইটা চিঠি। তা দেখে আয়াত্রীর চোখ বেরিয়ে আসার উপক্রম। সে এমনটা আশা করেনি। আয়াত হাত বাড়িয়ে চিঠি নিয়ে পড়তে শুরু করল। আয়াতের মুখের আদল ক্রমশ পরিবর্তন হচ্ছে। থমথমে ভাবটা তীব্রভাবে ছড়িয়ে পড়েছে সর্বত্র। আয়াত থমথমে মুখে হাতের চিরকুটখানা রাখলো। আয়াত্রী কিছুক্ষণ আয়াতের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখতে পেল না। তাই সে ঝট করে কাগজখানা তুলে পড়তে শুরু করল। গোটা গোটা অক্ষরে লেখা চিরকুট খান। প্রথম সম্বোধনী লেখা, প্রিয় তেসু আয়ত্রী। জানিস আয়ু, আমি ভীষণ ভোলাভালা টাইপের ছেলে। আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলিনি। আমার জীবনের প্রথম মেয়ে তুই, যার সাথে আমার নিজ থেকে কথা বলার অদ্ভুতভাবে এই সবটুকু করেছি। আমি আমার স্বার্থের জন্য, জানিস, আমি না প্রেমে পড়া নিয়ে ভীষণ সংবেদনশীল ছিলাম। আমি চাইতাম না কখনো কাউকে ভালোবেসে ফেলি, কিন্তু না চাইতেও এটাই হলো। আমি ভালোবেসে ফেললাম। আয়েশি, তুই হয়তো বিশ্বাস করবি না, বিলিভ মি দোস্ত, আমি ভীষণ চেষ্টা করেছি সরে আসার। বারবার নিজেকে সামলে নিতে চেয়েছি, কিন্তু হয়ে ওঠেনি। বরঞ্চ তার চঞ্চলতায় বরাবরই আমি খেই হারিয়েছি। আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি ধরে আসা এক উত্তাল সমুদ্রে, যেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। আমার এই সময়টাতে এসে আমি ফিরে আসতে চাইও না। আমি বোধহয় হুমায়া ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি এমন কিছু লিখব না যে তাকে ভালোবেসে আমার এরূপ হয়েছে, কারণ লিখে যে শেষ করতে পারবো না। দোস্ত, আমাকে তো সাহায্য কর। এমনি চলতে থাকলে আমি মরেই যাব। তাই আমার হয়ে কথাটা তাকে তুই জানিয়ে দে, লক্ষ্মীটি। আর হ্যাঁ, আমি কোনো হরাম সম্পর্কে জড়াবো না। ওই তোর পরিবারের সম্মতি, সৈত্রীর সম্মান একটা সম্পর্কে গড়ে তুলব। আমি তাকে ভালোবাসি, আর আমার ভালোবাসা পবিত্র। আমি হারাম সম্পর্কে জড়ায়ে তা কুৎসিত করতে চাই না মোটেও। ইতি, তোর ভোলাভালা বন্ধু নওশাদ। বইটা তোর জন্য পড়ে দেখিস, ভালো লাগবে। আয়াত্রী পড়া শেষ করে চোখ বড় বড় করে তাকালো। আয়াত পানির বোতলে চুমুক দিয়ে বলল, তুমি বরং আমাকে নওশাদের সাথে কথা বলিয়ে দাও। কেন? কারণ আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করব। আয়ত্রী, জানো এই সময়টা কতটা কুলুষিত? মানুষ ভালোবাসার দোহাই দিয়ে কি না করছে। সেখানে নওশাদের কোনো কুপ্রস্তাব নেই, বরঞ্চ সে একটা হালাল সম্পর্ক গড়ে তুলতে চাইছে, যেখানে এই সময় ছেলেমেয়েরা আবেগে বিবেকহীন হয়ে সকল সীমা ছাড়িয়ে নোংরামির উচ্চতায় পৌঁছে যায়। সেখানে এই ছেলেটা নির্দ্বিধায় স্বীকৃতি দিতে চাইছে, কেউ একজন ভালো কাজ করবে, আমি তাকে সাহায্য করব না, তা কি হয়? কিন্তু নওশাদের অবস্থান হুমায়রার পরিবার কি মানবে? কোনো পরিবারই তো মানবে না। আরে একটু স্যাক্রিফাইস করতে হবে, তাই না? নিজেদের সন্তানদের ভালো চেয়ে করতে হয়। আমি যতটুকু জানি কেউ মানবে না। বেচারা নওশাদ শুধু শুধু অপমানিত হবে। এই যুগে সৎ ইচ্ছার কোনো দাম নেই, জানেন তো। শোনো, ও চাইলেই লুকিয়ে চুরিয়ে প্রেম করে নিতে পারবে, কিন্তু সে সৎ থাকতে চায়, আর সৎ পথে ভোগান্তি পোহাতে হয় একটু আধটু। তাছাড়া কোনো পরিবারই মানতে চায় না, মানিয়ে নিতে হয়, বুঝলে? এই যে তোমার পরিবার মেনেছে, তাই বলে যদি আমরা সেই প্রথম দিনই হাল ছেড়ে দিতাম, তাহলে আজ একসাথে থাকতে পারতাম না তো। তবুও আমরা আশা করছি মানিয়ে নেব। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, এও জানি।
তবে দুজন দুজনকে চাইলে একটু সংগ্রাম করতেই হয়। জীবনটা এত সহজ নয় আয়ত্রী। যদি কোনো রকম জটিলতা ছাড়াই আমরা সব পেয়ে যেতাম, তবে এর মূল্য থাকতো না আমাদের কাছে। সবটাই মরীচিকার মতো মনে হতো। আর জানোই তো, ধৈর্য আর কষ্টের ফল দারুণ মিষ্টির। আয়াত্রী মন্ত্রমুগ্ধের ন্যায় আয়াতের কথাগুলো শোনো। সত্যি তো, একেবারে সত্যি কথা বলেছে আয়াত। আয়াত্রীর আয়াতকে অসাধারণ কেউ মনে হচ্ছে, যার কথা আর কাজে সবটাতে জাদু আছে। আয়াত্রী আনমনে বলে ফেললো জাদু মন্ত্রী। আয়াত খুশি মনে ড্রাইভ করছে। আয়াত্রীর হাত নাড়াচাড়া করতে করতে প্রশ্ন করলো, হুমায়রার চিঠিটা পড়ে দেখি। কি দরকার? এমনিতেই দেখতে ইচ্ছে করছে ভেতরে কি লেখা। যাই লেখা হোক না কেন, তা একান্তই ব্যক্তিগত। পড়লে নওশাদের অনুমতি ছাড়া পড়া উচিত হবে না। কি এমন ব্যক্তিগত? আমার বান্ধবীরই তো। আমার মানে ওর। তাই নাকি? হ্যাঁ তো। এই অদ্ভুত কথা শিখো থেকে। এখন আমি যদি তোকে চুমু খাই, তা কি হুমায়রাকেও চুমু খাওয়া হবে? ছি, কি সব বলছেন আপনি? তাহলে সবারই নির্দিষ্ট একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, তাতে হস্তক্ষেপ না করাই উত্তম। কিন্তু আমরা বান্ধবীরা তো সবই শেয়ার করি, আর বন্ধুত্ব মানে তো শেয়ারিং, তাই না? ওহ তাই? তাহলে তোমায় আমি কবে কখন কিভাবে চেপে ধরে চুমু খাই তাও শেয়ার করো বুঝি, আমাদের একান্ত সময়গুলোর কথাও। এই না না, এইসব কেন বলবো? লজ্জার একটা ব্যাপার আছে তো। তাহলে সব শেয়ার করা যায় না বুঝলে। সব 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 কিছু সবাইকে বলতে হয় না। কিছু ভালো লাগা খারাপ লাগা একান্ত ব্যক্তিগত হয়। এসব কেবল নিজের জন্য, আর কাউকে এর ভাগিদার করতে নেই। আচ্ছা এখন বুঝলে? বলে আয়াত্রী মাথা নাড়লো। আয়াত হাসল। আয়াত্রীর মাথায় হাত বুলিয়ে বলল, এই তো আমার পাখিরা বুঝিয়ে বললে কত সুন্দর করে বোঝে। ভালো পাখি। ভালো পাখি? হ্যাঁ, ভীষণ ভালো। আয়াত্রী হাসল। সেই হাসি ছিল দীর্ঘায়িত, যার স্থায়িত্ব কাল নির্ণয় করা কঠিন। দেখা গেল আজ থেকে আরো বহুদিন পর ভীষণ মন খারাপে এই কথাগুলো মনে করে সে হাসবে, কিংবা ভীষণ ব্যস্ততায় কপালে ঘাম মুছতে মুছতে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটাবে। এই স্মৃতিসারণ করে বিকালের ঘনঘটা রোদের শেষাংশ আশ্রয় পড়েছে পৃথিবীর মাটিতে। সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার তারা সবারই। এর মধ্যে ব্যতিক্রম দু একজন, কোনো তারা নেই। তারা ধীর চিত্তে এগিয়ে যাচ্ছে, জীবনকে দেখছে, শুনছে, উপভোগ করছে। আর গাড়ি থামালো। এই জায়গাটা আয়াত্রী চেনে না। আখাউড়া তিতাস নদীর তীর। স্কুল ও কলেজের পথ ছাড়া আয়াত্রী কিবা এত চিনতে কিংবা জানতো। এখন প্রায় অনেক জায়গায় যাওয়া হচ্ছে আয়াতের সাথে। আয়াত বের হতে নিতে আয়াত্রী থামিয়ে দিয়ে বলা, কোথায় যাচ্ছেন? আমার দ্রুত ফেরা লাগবে তো। একদম কথা বলবে না, চুপচাপ বসে থাকবে, বুঝেছো? তৃণভূমির মতো একটা চর এলাকা, সাধারণ একটা জায়গা, চিরল ঘাস, তাতে কাশফুলের আগমনী বার্তা। বর্ষামুখী শরৎকাল, আকাশ দেখতে ভীষণ সুন্দর। পেঁজা তুলোর মতো মেঘ ছুটোছুটি করছে। তাদের সায় দিতেই মাথা চারা দিয়ে উঠেছে কাশবন। আয়াত্রীকে ঘাস আর বালির আস্তরণের জমিনে বসিয়ে দিল আয়াত। অতঃপর তার কোলে মাথা রেখে শুয়ে আকাশ দেখতে লাগলো। সুন্দর একটা মুহূর্ত। বিকেলের প্রায় শেষ প্রহর। লাল রশ্মির প্রভাবে মেঘের আস্তরণে বৈচিত্র্যতা এসে গেছে। মৃদুমন্দ বাতাস বইছে, বাতাসে কিছু বনু ফুলের ঘ্রাণও আছে। চোখ বন্ধ করা অবস্থাতেই বলা, আজকে একটু বকা খাও। এই তো যাচ্ছি, আসতে 6 মাসে আসতে পারবো না। চোখ বন্ধ করা অবস্থাতেই বলা। আয়াত্রীর ভীষণ মন খারাপ হলো। একটা শব্দ বের হলো না মুখ দিয়ে। এমনিতেই খারাপ লাগছে আয়াত চলে যাবে ভেবে। আর তার উপর 6 মাস পর যেমনি করে বলছে, তাতে আয়াত্রীর মন খারাপ গগনচুম্বী। আয়াত্রী আয়াতের চুলের মাঝে বিলি কাটতে লাগলো। দীর্ঘ সময় ধরে বহাল রইল নীরবতা। আয়াত মুখ ফেরালো আয়াত্রীর দিকে। তার হাতগুলো মুষ্টিবদ্ধ করে বলল, কিছু বলো। সারাদিন বকবক করতে থাকা তুমি এত চুপসে গেলে ভালো লাগে না, বলো। কি বলবো? এমন করলে আমার আর যাওয়া হবে না, চাকরিচ্যুত হব। তখন তুমি বেকারের বউ হবা। এমনি শাশুড়ি মা রাজি না, তখন তো একেবারেই না হয়ে যাবে। শ্বশুর আব্বা তো কপালে ভাঁজ ফেলে বলবে, আমার মেয়েকে নিতে আসছো, ওর লিপস্টিকের খরচটা চালাতে পারবা শুনি।
আয়াত্রী হেসে ফেল। আয়াত চোখ বলল, মাই প্লেজার মহারানী হেসে অবশেষে। এইভাবে বললো, না হেসে পারা যায়? মন খারাপ করে থেকো না লক্ষ্মীজি, আমাকে হাসি মুখেই যেতে দাও। আয়াত্রী হেসে ফেল। আয়াত চোখ বন্ধ করে পড়ল। তখন পশ্চিম আকাশে সূর্য অস্তমিত প্রায়। তার লালাপ গগন জুড়ে গাংচিল কিংবা নাম না জানা পাখিদের আনাগোনা। রাঙা মেঘ সাঁতরে নীরে ফিরতেছে হয়তো। আয়াত্রী আয়াতের কাঁধে মাথা রেখে চোখ বুঝল। তার মুখে লালচে আলো খেলা করছে। আয়াত একটা মুগ্ধতা নিয়ে তার প্রিয়তমাকে দেখছে। আয়াত্রী মিনমিনিয়ে গলায় পড়ল, আমার সাথে নিয়মিত কথা বলবেন। আর মোটেও 6 মাস পর না, এত বেশি সময় হলে মরেই যাব। বিরহে? আয়াতের প্রশ্নের জবাবে আয়াত্রী মাথা নাড়ল। আয়াত ঠোঁট চেপে হাসল, রসিকতা করে বলল, তবে না হয় একটু দেরি করবই। নিজের জন্য কাউকে বিরোহিনী বানাতে কার না ভালো লাগে। আয়াত্রী অভিমানে মুখ ফুলালো। ঝিরে ঝিরে বাতাস অভিমানী মুখশ্রী ছুঁয়ে গেল। সামনে থাকা এক অসহায় পুরুষ, তাতেই কুপকাত। দিন কাটছে, সব কিছু ঠিকঠাক। এরই মাঝে তেমন কিছুই হয়নি, শুধু ঝুমু মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু করে বসে। আর সবাই একটা অদ্ভুত প্রতিক্রিয়া দেয়। বেচারিও পড়েছে মহাবিপদে। সারা জীবন প্রেম ভালোবাসা বিরোধিতা করে প্রেমে বিদ্বেষী নারীতে রূপান্তরিত হয়েছে। এখন সেই প্রেমটা তাকে ঠিক এইভাবে কুপকাত করবে খুনাক্ষরও ভাবেনি বেচারি। দেখা গেল পড়তে পড়তেই সে অদ্ভুত কিছু করে বসেছে, কিংবা আতিকের দিকে তাকিয়েই থাকছে। পাশ থেকে কেউ ঠেলে দিতে হুঁশ ফিরেছে। হুঁ হুঁ বলেই স্বাভাবিক করতে চাইল। সবাই একটা অদ্ভুত চাউনি নিক্ষেপ করছে। এই কয়েকদিনে আতিকের চেহারার কপি পেস্ট করে ফেলেছে মন দর্পণে। আতিকের নাকে একটা তিল আছে, যখন সে পড়ায় ঝুমু তখন তিলটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এমন ঘটনা অহরহ। নওশাদের কথাটা এখনো হুমায়রাকে জানানো হয়নি। আয়াত আর নওশাদ কি একটা পরিকল্পনা করেছে আয়াত্রী জানে না। তবে শাওন নিয়মিত পটানোর টিপস নিচ্ছে। সে লক্ষ্যে পৌঁছে গেছে। ইতুর সাথে ভালোই বনিবনা হচ্ছে তার। ঝট করে একদিন মনের কথা বলে বসবে আয়াত্রী ঠিক এমনটাই ধারণা করেছে। প্রাইভেট রুমে বসে এইসবই ভাবছিল। অবশেষে আয়াত্রীর বিরক্তিকর সকল সীমা অতিক্রম করে প্রাইভেট ছুটি হলো। আজকে ঝুমু আসেনি, এই নিয়ে 3 বার আতিক স্যার ঝুমু না আসার কারণ উদ্ঘাটন করতে চেয়েছে। সব দেখে শুনে সুমাইয়া মাথা নাড়ছে, যার অর্থ কাজ তো ভাই ঘটে গেছে। হ্যাপেন সামথিং সামথিং। সুমাইয়ার সাথে বাকি সবাই একমত। একেবারে কালকে ঝুমু আসার পরে ঘটনা। অপেক্ষা অজান্তেই জল কতটুকু গড়িয়েছে তা কারোর ধারণাও নেই। হয়তো হুট করেই প্রকাশ পাবে। মিথিলা তার আর সঙ্গী সাথীরা সবাই দেখে শুনেও বাকরুদ্ধ হয়ে পড়বে। আয়াত্রী সব কথা ফেলে এগিয়ে গেল। তন্ময় তার জন্য অপেক্ষা করছে। জায়ান বিয়ে ঘটিত কারণে আয়াতের বাড়িতে অর্থাৎ গ্রামে অবস্থান করছে। তার সঙ্গ দিতে তন্ময় আছে, এতেই অবশ্য মন্দ হচ্ছে না। ইতিমধ্যে তন্ময় পুরো জেলা উপজেলা চষে বেরিয়েছে। তিতাস নদীতে সাঁতারও কাটা শেষ। অবশ্য এই ক্রেডিটটা নিহালের। তার ভ্রমণ সঙ্গী আয়াত্রী, নুসাইবা, নিহাল একজন না একজন তো থাকছে। তন্ময়ের মাঝে বাঙালি সব কিছু আয়ত্ত করে নিয়েছে। একদিন লুঙ্গি পরে হাজির হয়েছে, তা দেখে আয়াত্রী অবাকের চরম পর্যায়ে। আজ ব্যতিক্রম নয়। আয়াত্রী তন্ময়ের সাথে কোনো দিক ঘুরে বাসায় যাবে, তবে মূল লক্ষ্য ফুচকা খাওয়া। গাছে হেলান দিয়ে ফোন চাপতে তন্ময় আয়াত্রীকে দেখে ফোন পকেটে পুরে একটা ঠান্ডা লাচ্ছি এগিয়ে দিল। নিজের স্ট দিয়ে খেতে শুরু করলো আয়াত্রী। আর নুসাইবার ঠিক এই কারণে তন্ময় ভাইয়াকে এতটা পছন্দ। সে যে যেমন তার সাথে ঠিক তেমনি মিশে যেতে পারে। এই যে আয়াত্রীর সাথে তার মেন্টালিটির কাজগুলো করে। খেতেই আয়াত্রী বলল, তো আজ ইউনিক কিছু ভাবছো ভাইয়া? ভাবছি। কি ভাবছো? ভাবছি যে তোর এই ভয়ঙ্কর বান্ধবীটাকে কিভাবে পটানো যায়। তাই নাকি? হ্যাঁ তাই, কিন্তু পাত্তা আমি পাচ্ছি কই? ভাইয়া কই মাছ তো এমন ডাঙায় পাবে না। তাহলে কোথায় পাবো? শোনো, তোমায় একটা টিপস দিই। তারপর তারা দুজনে কিছুক্ষণ কি নিয়ে ফিসফিস করলো। তন্ময় সন্ধ্যার দৃষ্টিতে বলল, কাজ হবে? তুই শিওর? ইয়েস, ড্যাম শিওর। যদি না হচ্ছে
তবে রে তবে আর কি, আমার ভাইয়ের জন্য অত্যধিক সুন্দরী ভাবে এনে তাকে দেখে দেব। আবারও দুজন হেসে উঠল। হাসাহাসি শেষে আয়েত্রী বলল, ওকে, আমি ওইখানটায় দাঁড়াচ্ছি। কেন কেন? যদি রিজেক্ট হও সান্ত্বনা কে দিবে? তন্ময় ছোট ছোট চোখ করে তাকাতে আয়েত্রী চলে গেল। দাঁত বের করে বলল, বেস্ট অফ লাক ভাইয়া। তন্ময় আয়েত্রী যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখনই পেছন থেকে একজন বলে উঠল, আয়াত্রী যে চলে গেল, আপনাদের না কোথাও যাওয়ার কথা ছিল? তন্ময় পেছন ফিরে দেখলো কাঙ্ক্ষিত মুখটি। সে যথেষ্ট স্বাভাবিক স্বরে বলল, ও বোধহয় যেতে পারবে না। আহারে বেচারা, আপনার এখন কি হবে? কি আর হবে? তিশার তন্ময়ের জন্য খানিকটা আফসোস হলো। তার আফসোসকে ততটা আশকারা না দিয়ে তন্ময় বলে উঠল, আপনি যাবেন? তিশা চমকে উঠল। কতটা সহজ এবং সাবলীল তার, তবে তার কাছে এটি ভীষণ কঠিন। তন্ময় ফের বলল, বেশি দূরে নয়, এই তো কাছেই। চা খেতে খেতে আপনার সাথে কিছু গল্প আর যাবে, আমারও একটা অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা হবে। তিশা সঠিক বুঝতে পারলো না তন্ময় কি বলছে। এখানে কি এমন করবে যে অ্যাডভেঞ্চার হবে? অদ্ভুত তো। পরক্ষণে দীর্ঘশ্বাস ফেল। এই লোকটা তো আঁকা করেই অদ্ভুত, কর্মকাণ্ড অদ্ভুত হওয়াও অস্বাভাবিক কি এমন? তবে সে বেশ দ্বিধায় ভুগছে, কিনা বলবে হ্যাঁ নাকি না। জীবনে এমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মন তার সম্মতি দিতে চাইছে খুব করে। আচ্ছা। তিশার সম্মতি পেতেই যেন বুক থেকে ভারী পাথর নেমে গেল তন্ময়ের। রিক্সা ঠিক করেই তবে। তিশা কিছুটা বিচলিত। মন আর মস্তিষ্ক আলাদা আলাদা কাজ করছে। যখন মন মস্তিষ্ক একই সঙ্গে কাজ করে তখন আর বিচলিত হতে হয় না, কিন্তু এখন তাদের মধ্যে ভিন্ন সিদ্ধান্ত চলছে। স্বভাবগত বৈশিষ্ট্য যেতে ইচ্ছে করছে না, তবে মন সায় দিচ্ছে। আনচান করছে ভেতরটা, ইচ্ছে করছে মানুষটাকে ফিরিয়ে না দে। কি হলো, যাবে না? আচ্ছা, বেশি অস্বস্তির হলে যাওয়ার প্রয়োজন নেই। ইটস ওকে। না না, অটো নিন, রিক্সা যাব না। লক্ষ্য ছিল পছন্দের ব্যক্তির সাথে রিক্সা ভ্রমণ, কিন্তু তা আপাতত হচ্ছে না ভেবে একটু খারাপ লাগ শুরু করেছে। পরক্ষণে নিজেকে সামলে নিল। হুট করে কিভাবে মেয়েটা তার সাথে এত মিশতে পারবে? তন্ময় অটো ডাকলো। যাওয়ার আগে আয়েত্রীর দিকে তাকাতে সে আবারও বেস্ট অফ লাক জানালো। অতঃপর শুরু হলো তাদের প্রথম যাত্রা। হতেও পারে জীবনের প্রথম পথ চলা। গ্রামের সবুজ প্রান্ত ছাড়িয়ে তারা এগিয়ে চলল। গাড়ি চলল মন্থর গতিতে। বাতাসের ঝাপটায় তন্ময়ের সিল্কি চুলগুলো উড়ে এসে কপালে পড়ছে। তন্ময় উস্কুস চোখে চারপাশটা দেখছে। তন্ময় উৎসুক চোখে চারপাশটা দেখছে। তার চোখে মুখে একরাশ মুগ্ধতা। তিশা আর চোখে তন্ময়কে একবার দেখলো। চোখ ঘুরে ফিরে তার দিকেই ন্যস্ত হচ্ছে। মনে হচ্ছে তার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ বোধহয় এই লোকটি। বেশ কিছু সময় পর তারা একটি খোলা মেলা মাঠের কাছে থামল। কোনো প্রকার কথাবার্তা ছাড়াই একে অপরের অনুসরণ করতে লাগলো। বালির মাঠের বুকে দুর্বাঘাসের বসতি। তন্ময় নীরবতা ভেঙে বলি উঠল, ঘাসের উপর খালি পায়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। আমরাও। তাই মিলে গেল কাকতালীয় ভাবে। আরে এমন মিলেই যায় প্রায়শই। আর কি মিলতে পারে? আমি ঠিক জানি না। চা খাবেন? ঘাসের উপর বিকেলের রোদের মাঝে বসে বসে চা খাওয়াটা দারুণ হবে। খেতে খেতে কিছু কথাও বলা যাবে। বেশ, তবে খাওয়া যাক। তন্ময় 2 কাপ চা নিয়ে এলো। তিশার হাতে 1 কাপ দিয়ে নিজে ঘাসের উপর বসে পড়ল। তিশা একটু অবাক হলো। দৃষ্টিকটু ঠেকছে বিধায় সে নিজেও বসতে বাধ্য হলো। তন্ময় তাকে বসতে বলেনি, বললে হয়তো অনুরোধ না ফেলে বসতেই হতো, কিন্তু তন্ময় তা করে না। সে নিজের মতো বসে পড়েছে। সাথে তিশাও ব্যাপারটা এমন হয়েছে যেন তিশা নিজ ইচ্ছেতেই বসেছে। দোয়া ওরা চায়ের কাপে চুমুক দিয়ে তন্ময় কিছুটা আয়েশি ভঙ্গিতে বলল, তিশা, জীবন নিয়ে আপনার কি ইচ্ছে? ইচ্ছে একজন সঠিক মানুষ হওয়া। তা বুঝলাম, তবে নিজেকে কি হিসেবে দেখতে চান? এখনো বোধহয় স্থির করতে পারিনি, তবে বোধহয় ডক্টর হতে চাই। পাশাপাশি আর কিছু? আর কিছু না। কি হবে? কেন গৃহিণী হতে চান না? প্রাকৃতিকভাবে নির্ধারিত মেয়েদের গৃহিণী হওয়াটা। বোধহয় না। কেন না?
আপনি কি সাংসারিক সম্পর্কে বিশ্বাসী না? বিশ্বাসী, তবে নিজেদের জন্য না বোধ হয়। অদ্ভুত তো, এমন কেন? আমার সাথে কেউ নিজ থেকে সংসার বাঁধবে বলে মনে হয় না। কেন আপনার এইটা মনে হলো? আমি ভীষণ অদ্ভুত স্বভাবের, দেখতে মোটা সোটা টাইপ, খাওয়ার ইচ্ছে প্রধান কাজ। এই স্বভাবের জন্য হয়তো কেউ আমাকে নিজ থেকে পছন্দ করবে না। তন্ময় বেশ অবাক হলো। কি বলছে মেয়েটা? সে কি জানে তাকে মোটেও দেখতে এইরূপ লাগে না, বরং সে গুলুমুলু টাইপ দেখতে। তার এই স্বভাব গুণেই তো সে তন্ময়ের প্রিয় হয়েছে। তন্ময় বলে উঠল, আরে আপনি ভুল, সবার জন্য একজন মানুষ থাকে। কারোর জন্য কিন্তু কেউ থাকে না। বাবা মায়ের কেমন মেয়ে আপনি? বাধ্য মেয়ে, কারণ আমি জানি তারা যা কিছু করবেন আমার ভালোর জন্যই করবেন। তন্ময় মাথা নাড়লো। তিশা কিছুক্ষণ চুপটি মেরে বসে রইল। হুট করেই বলল, আপনি আমার কতগুলো সিক্রেট জেনে নিলেন, আমাকে নিজের কিছুই জানালেন না। কি জানতে চান বলুন, মহারানীর জন্য আমি খোলা ডায়েরি হতেও রাজি আছি। ফ্লাটিং লেভেল ইনফিনিটি। ভাববেন না রানী বললেই পটে যাব। আপনার কেন মনে হলো আমি আপনাকে পটাতে চাইছি? আমি তো প্রথম দিন থেকেই আপনাকে রানী সম্বোধন করছি, জাসির রানী লক্ষ্মীবাই। তিশা কপাল চাপড়ালো। লোকটা তাকে কেমন করে প্যাচে ফেলছে। তন্ময় একটা বড় শ্বাস নিয়ে বলল, আমার গল্প শুনবেন? আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বিদেশে বুইয়ে। বাবার পুরো পরিবার আমেরিকায় সেটেল। তবে আমার এমন জীবন ভালো লাগতো না। বিদেশের মতোই আমার মানুষগুলো কেমন যেন আবেগহীন হয়ে উঠল। আমি তাদের সাথে চলতাম ফিরতাম, অথচ অনুভব করতে পারতাম না। তবে আমার ভীষণ সুখের দিন ছিল শীতের আর গ্রীষ্মের ছুটির দিনগুলো। আমরা দেশে ফিরতাম। আয়াত ছিল আমার সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তি। আমার যান্ত্রিক মাটাও দেশে ফিরে জীবন্ত হয়ে উঠত। অবশ্য বড় হয়ে বুঝতে পারলাম আমার মা যান্ত্রিক বনে গিয়েছিল। নানা ভাই মাকে সম্পদশালীদের হাতে সমর্পণ করেছিল, তবে কোনো প্রিয়জনের কাছে নয়। সে যাই হোক, দেশে আমার আরেকটি প্রিয় মুখ ছিল বড় মামি। আয়েত্রীর কাছে সব শুনেছেন না? তাশরিফ মামা ও আমার বেশ আদর করত। একদিন আমরা দেশ থেকে ফিরলাম। ওই দিন কেন যেন মা ভীষণ কাঁদছিল। তার নাকি মন কি চাইছিল, সে নাকি কাউকে হারিয়ে ফেলবে মনে হচ্ছে। সত্যিই তাই হলো। বড় মামিকে হারিয়ে ফেললাম, হারালাম বড় মামাকে। মা আর দেশে ফিরল না, বলেছেন ফিরবে না। যারা মেয়েদের ওপর এত নির্দয় তাদের বস্তু মনে করে, তাদের কাছে সে আর চায় না। আমার আর দেশে ফেরা হলো না। এর মাঝেই আয়াত অসুস্থ হলো, আবার সুস্থও হলো বোধ হয়। আমি 7 বছর বয়সে সব শেষে গিয়েছিলাম। আবার দেশে পা রাখলাম 17 বছর বয়সে। তখন সব কিছুই অচেনা হয়ে উঠল। ততদিনে আমি বদলেও গেছি। আর হ্যাঁ, আমার যান্ত্রিক মা কিন্তু আর ফেরেনি এই স্বার্থের দেশে, যেখানে অর্থ সম্পদের কাছে মানুষের মন নগণ্য এক বস্তু। মা সেই যান্ত্রিক নগরীতে সম্পূর্ণ যান্ত্রিকতা গ্রহণ করেছে। তন্ময় এইটুকু বলেই থামলো। তিশা বেশ অবাক হচ্ছে। রসিক প্রাণবন্ত সর্বদা হাসি খুশি মানুষটি এত দুঃখ চেপে আছে। সত্যি ভালোবাসার এতটা অভাব। ফুচকা খাবেন না? তিশা মাথা নাড়ালো। হাঁটতে হাঁটতে তিশার মনে হলো এই নীরবতা কাটিয়ে কিছু বলা উচিত। আমি আপনার অনেক ছোট, আপনি বলছেন কেন? আপনি আসলেই ছোট, তাই প্রশ্নটা করলেন। যাই হোক, আপনার সাথে খুব কাছাকাছির সম্পর্ক ছাড়া তুমি বলছি না। তাই সে বলল। ফুচকা অর্ডার দেওয়ার পর বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল। পুরোটার সময় কেটেছে এক প্রকার লুকোচুরি করে, মানে লুকোচুরির মতো একজন আরেকজনকে দেখছিল। তন্ময় হুট করে বলল, বাবা মা যার সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে, তাকে বিয়ে করার মতো বাধ্য মতো তো আপনি। তিশা বুঝতে না পেরে ফ্রু কুচকাল। তন্ময় কিছু না বলে ফুচকা মুখে পড়ল। আয়েশির সাথে পাল্লা দিয়ে ফুচকা খাওয়া শিখলেও বেশি কিছুদিন ধরে চর্চা করা হয়নি। প্রথম দিকে স্বাভাবিক থাকলে মাঝের দিকে মাত্রাতিরিক্ত ঝালের তন্ময়ের বেহাল দশা। ঝালে তন্ময়ের যায় যায় অবস্থা দেখে আশেপাশের দোকান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি জাতীয় খাবার আনতে বললো, কিন্তু তন্ময় যায়নি। এখানের রাস্তা বেশ নির্জন, আর যে দোকানে যেতে হবে তা কিঞ্চিত দূরে। আশেপাশে ইতিমধ্যে ছেলেপুলে জড়ো হয়েছে। তিশাকে একা রেখে যাওয়ার মতো দায়িত্বহীন কাজ করলো না সে। ব্যাপারটা তিশার বুঝতে খুব একটা সময় লাগলো না। অজান্তে বেশ ভালো লাগতে শুরু করলাম।
তার মনে হলো এই লোকটাকে তার ভালো লাগছে। টক তেঁতুলের চাটনি মুখে তুলতে তুলতে তিশা ভাবল, শুধু ভালো নয় বরং ভীষণ রকমের ভালো লাগছে লোকটাকে, আর সে ভীষণ ভালো। আয়ত্রী ক্লাস শেষ করে বের হতে তন্ময়কে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখল। তন্ময় আজ চলে যাবে ঢাকা। রমজান মাস চলে এসেছে। আয়াস আরাব গ্রামে এসেছে, কয়েকদিন হলো চলে যাবে। আজ আয়ত্রী, তন্ময়, আরাস, আরাফ, নুসাইবা, নিহাল মিলে একসাথে কিছুক্ষণ আড্ডা দিবে। নুসাইবা নিহালের সাথে বাকি সবার স্বাভাবিক সম্পর্ক আছে। তারা জানে আয়াতের সাথে তাদের পারিবারিক একটা সমস্যা, এরূপ কিছু। আয়াত্রীকে দেখে তন্ময় বলল, তোকে ভীষণ ক্লান্ত লাগছে আয়ু, আমি ঠান্ডা কিছু আনছি, তুই আয়াতের সাথে কথা বল, বলেছে ফোন দিতে। বলেই নিজের মোবাইল এগিয়ে দিল। আয়াত্রী তন্ময় হাঁটতে নুসাইবার স্কুলে পৌঁছে গেল। সেখানে পৌঁছতে আরাফ আয়াসের দেখা পেল। কিছুক্ষণ কথা বলতেই ওদের ছুটির ঘন্টা পড়ল। আয়াস চলে গেল নিহাল নুসাইবাকে খুঁজে বের করতে, সাথে আরাফও গেল। আয়াত্রী জুসের স্ট মুখে দিয়ে জুস খাচ্ছে। তন্ময়কে উদ্দেশ্য করে বলল, তারপর আমার আইডিয়া কাজে দিল তো? একেবারেই ঝাক্কাস। এখন কি ভাবছো বলো? ভাবছি আয়ু তোকে কিও কিছু বলেনি পছন্দ করার ব্যাপারেও না, মানে আরে ঝুমু আর তিশা মূলত প্রেম বিদেশি নারী, ওরা এসব ব্যাপারে খুব মহান, তাই করলেও বলবে না। যেমন কোনো উদাহরণ? আয়ত্রীর ব্যাগ তন্ময়ের হাতে ছিল। আয়ত্রী বেঞ্চিতে হাতের জিনিসপত্র রেখে মানানসই ভঙ্গিতে হাত নাড়িয়ে বলতে লাগলো, লাইক তুমি তলে তলে টেম্পো চালাও, আমি করলেই হরতাল। তন্ময় ও আয়াত্রীর সাথে যোগ দিল। এতক্ষণে আরব, আয়াস, নুসাইবা, নিহালও চলে এসেছে। তাদের কাছে তন্ময় আর আয়াত্রীর কাজটা বেশ পছন্দের মনে হলো। ওরা একসাথে নাচতে শুরু করলো। তা সম্মস্বরে বলতে লাগলো, তুমি তলে তলে টেম্পো চালাও, আমি করলেই হরতাল, আমি করলেই হরতাল, ভাইয়া আমি করলেই হরতাল। আয়াত্রী কোমরে হাত দিয়ে সবার কর্মকাণ্ড দেখছে আর কিলকিল করে হাসছে। এত হাসির ভিড়ে তারা বুঝতেই পারলো না একজোড়া বিমোহিত চোখ তাদের দেখছে। তাতে মিশে আছে বিস্ময়, ভয় আর অদ্ভুত ভালো লাগা। এই যে এত জটিলতা, এত প্রতিকূলতা, তবুও তাদের পরস্পর থেকে দূরে রাখা যায়নি। রক্তের একটা সম্পর্ক থাকে, টান থাকে, যা দূর দূরান্ত থেকেও আমাদের এক করে। হয়তো ভ্রাতৃত্ব বন্ধন এই তাদের এরূপ আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। রমজান মাস চলে এসেছে, শুরু হতে যাচ্ছে একটি বরকতময় মাস, যা প্রতিটি ব্যক্তির জন্য রহমত, নাজাত আর বরকত নিয়ে আসে। এমনকি মুদ্দারদের জন্য সত্যি স্রষ্টার তুলনা হয় না। তার অসীম নিয়ামত থেকে বান্দারা অফুরন্ত দান করেও এর ফেনা সমপরিমাণও ফুরোয় না। ঘরে ঘরে চলছে জম্পেশ আয়োজন, যে যার মতো নিজেকে তৈরি করছে। তবে এই মুহূর্তে আইত্রি ভীষণ বিরক্ত, কারণ এই রমজানেও তাদের ক্লাস হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন এমন ক্লাস রেগুলার করলে তো রমজানে কুরআন শরীফ খতম করার যে ব্যাপারটা তা হয়ে উঠবে না। সেহরির পর ঘুম থেকে উঠে ক্লাসে আসতে হবে, এর চাইতে জঘন্য ব্যাপার আর কি হতে পারে। ক্লাস শেষে আয়ত্রী সড়কের দিকে এগোচ্ছে, তখনই নওশাদ শাওনের সামনে পড়ে গেল। ওদের সাথে আয়ত্রী কথা বলতো না বললেই চলে, খুব প্রয়োজন ছাড়া প্রয়োজন হয় না, বিধায় কথাও হয় না। কি রে আয়ু? কি? নওশাদ ভ্রুকুচকে তাকালো ইশারায়, হ্যাঁ বোধ কিছু প্রশ্ন করল, কিন্তু আয়ত্রীর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলো না। নওশাদ তপ্ত শ্বাস ফেলে পড়ল, ভাইয়া তোকে কিছু বলেনি? না, কি বলবে? সত্যি বলে না? কিছুই না? উনি যেহেতু আমার জামাই, তাই আমাকে অনেক কিছু বলে, ঠিক যা যা বলা দরকার। তা তোদের কেন বলবো? তাই নাকি আয়ু? দুলাভাই এত রোমান্টিক? চোখের সামনে থেকে যা বেদ্যপ। আরে এটা চোখের না, চোখের হবে। আয়ত্রী এবার বেজায় রেগে গেল। চোখের কথাটা সে ইচ্ছে করেই বলছে, বলদটা তা নিয়ে মজা লুটেছে। নওশাদ বেগতিক অবস্থা দেখে সাউন্ডকে কয়েকটা মাইট দিল। আয়ত্রীকে বলল, ভাইয়া চিঠির ব্যাপারে কিছুই বলেনি তোকে? ও এই কথা আগে বলবি না? বলেছে 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 যে আজকেই চিঠিটা দিয়ে দিতে। আজকেই দিবি? হ্যাঁ আজকেই, ওই তো ওরা আসছে, তুই থাক।
নওশাদ পালাই পালাই করে যাওয়ার জন্য উদ্যত হলো। আয়াত্রী বলল, নওশাদ শোন, কনফিডেন্স ছেলেদের মেয়েরা পছন্দ করে, আর ভিতর ডিমগুলোকে ধৈর্যা মনে করে। আমি মেয়েদের সাথে অবরোধ কথা বলি না, তাই কনফিডেন্স নেই। এর জন্য যদি সে পছন্দ না করে তাহলে আমি দুঃখিত হব না। আয়াত্রী কিছু না বলে ওদের দিকে এগিয়ে গেল। হুমায়রার দিকে চিরকুটটা এগিয়ে দিয়ে বলল, উমা তোকে নওশাদ দিয়েছে। হুমায়রা সমেত সবাই একটু অবাকই হয়েছে, কারণ সবাই ভাবছে নওশাদ হয়তো আয়াত্রীকে প্রপোজাল দেবে। চিরকুটটা সবার সামনে পড়া হলো না, সবাই এই বাড়ির পথ ধরল। প্রথম রোজা উপলক্ষে সবার বাসায় একটু আয়োজন, সাথে কাজের ধুমও জ্বলেছে। বিকেলের রোদের অলস্য ছায়া পড়ে এসেছে প্রায়। ডুবন্ত সূর্যের গাঢ় লাল রঙের ছটা ছড়িয়ে পড়েছে চারপাশে। নিরুপমা ব্যস্ত হাতে রান্না করছে, আয়াত্রী পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে। ব্যাস, তার কাজ এইটুকুতেই শেষ। এখন দোলনায় বসে বসে দোল খাচ্ছে। তার লোহার দোলনার মাঝে মাঝে উৎপট শব্দ তুলছে। নুসাইবা এগর ওগর করছে, তার হাতে তেমন কোনো কাজ নেই, তবে সে নতুন কিছু আবিষ্কার করে চেষ্টা চালাচ্ছে। নীরু শুনছো? হ্যাঁ শুনছি, বলে ফেলো, রসিকতা করার সময় নেই। ভুঙ্গা ভাঙ জিনিসপত্র দিয়ে কিছু একটা বানাচ্ছে, ইচ্ছে তার প্রধান কাজ। নিহাল আপাতত বাড়িতে নেই, কোথাও টোটো করে ঘুরে বেড়াচ্ছে হয়তো। তশরিফ সাহেব হাঁটছেন, মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। অতঃপর সকল ভয়ের অবসান ঘটিয়ে তশরিফ বলার সিদ্ধান্ত নিলেন। তশরিফ চট করে নিরুপমার মেজাজের মাত্রা মেপে ফেলল। খুব চোটে না থাকলেও এখন জেনে বুঝে কথা বলা লাগবে। অসময়ে রান্নাঘরের মেজাজ চড়া হওয়ার কথাই তশরিফ যেন দমে গেল। কি হলো বলছো না কেন? না মানে একটু ডাল আর শাক ভাজা করবে, সাথে সাথে শুকটি মাছ, পেঁয়াজ আর রসুন দিয়ে ওই যে তুমি রান্না করো। তাহলে ভোর রাতের জন্য এই যে কষা মাংস করালে, সাথে আমাকে দিয়ে রাতের খাবারের জন্য বেগুন ভাজা লাউয়ের তরকারি করালে। ছোট মেয়ে এর একটাও মুখে তোলে না, তার জন্য আলাদা রান্না করতে হলো। তোমার কি এমনি চলবে? আমাকে হাফ জিরোবার সময় না দেওয়ার পায়তারা করছো? এখন থেকে ভেবে চিন্তে সিদ্ধান্ত জানাবে, কোনটা খাবে তা আগে জানাবে, বুঝলে তুমি? তশরিফ সাহেব দুদণ্ড দাঁড়ালেন না, তাকে রান্নাঘরের আশেপাশেও দেখা গেল না। তিনি চুপচাপ এসে আয়ত্রীর পাশে বসলেন। আয়ত্রী মুখ টিপে হাসছে। বাবা মায়ের কথা সবটাই সে শুনেছে। নিরুপমা আজকে মাটির চুলোতেই রান্না করেছে। হালকা পাতলা রান্নার জন্য গ্যাস ব্যবহার করে থাকেন, তাই খাটুনিটাও বেশি। আয়ত্রী শুকনো মুখেই বলল, কি হয়েছে বাবা? তশরিফ সাহেব কিছু না বলে আয়ত্রীর মাথায় হাত বোলালো। বইয়ের বকা শুনে তার অবস্থা এমনিতেই নাজেহাল, তার উপর মেয়েকে বলে আর কষ্ট বাড়াতে চাইল না। কথার মোড় ঘুরতেই তশরিফ সাহেব আয়ত্রীর চুলে হাত বুলিয়ে বলল, মাথায় তেল দাওনি, যাও নিয়ে এসো দিয়ে দিই। আয়ত্রী আর কথা বাড়ল না, সে তেল নিয়ে এসে বসে পড়ল। তশরিফ মেয়ের মাথায় তেল দিতে শুরু করলেন। যত্নের সাথে প্রতিটি ভাজে ভাজে তেল লাগালেন। চিরুনি দিয়ে আছড়ে চুলে জট ছাড়ালো, অতঃপর বেনুনি পাকিয়ে দিল। আয়ত্রী লম্বা আর ঘন চুলে সুন্দর একটি বেনি হয়ে উঠল। কিছুক্ষণ পর নুসাইবাও এলো, তাকেও চুলে তেল দিয়ে বেনুনি পাকিয়ে দেওয়া হলো। তশরিফ দক্ষ হাতে বেনুনি করছে। এই কাজটা নিপুণ হাতে শেখার এক্ষেত্রে প্রথমেই তিনি নিরুপমার চুলের যত্ন নিতেন। নিরুপমার চুল অনেক বড় প্রথম থেকে। তশরিফের এই চুলগুলো বেশ পছন্দের ছিল। জীবনের টানাপোড়েনে সংসারের চাপে ছেলে মেয়েদের সামলে তার যখন নাজেহাল অবস্থা, নিরুপমা তখন চুলের যত্ন নিতে ভুলেই গেল। তশরিফের ব্যাপারটা সহ্য হলো না, তার পছন্দের বেগদর চলে না। অপরিপক্ক হাতে প্রিয়তমার কেশগুচ্ছের যত্নের দায়িত্ব নিল। প্রথমবার চুলের ভাঁজে তেলের ছোঁয়া দিতেই সে অজ্ঞতার পরিচয় দিল। নিরুপমা প্রথমে বিরক্ত হলো, পরবর্তীতে ভ্রু কুঁচকাল, এরপর অনুভব করতে শুরু করলো। এভাবেই একদিন তশরিফ একটা বেনি পাকাতে সক্ষম হয়েছে। সেদিন তার নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি মনে হতে লাগলো। সেদিন থেকে সে খুশিতে চিৎকার করেছিল প্রায়। এই সফলতা তশরিফকে দক্ষ করে তুলেছে। এখন মেয়েদের চুলের বেশ যত্ন আত্তি করতে পারছে। গোধূলির বিকেল শেষে সন্ধ্যা নামল। নিহাল বাড়ি ফিরেছে। নিরুপমা রান্না শেষে হয়েছে। আশেপাশের বাড়ির ছোট্ট বাচ্চারা একত্র হয়েছে চাঁদ দেখবে বলে। মাহে রমজানের চাঁদ। আয়ত্রী তার দাদির কোলে মাথা রেখে মাহে রমজানের কিছু আমল ও ফজিলত তার সম্পর্কে শুনছিল। বাইরে হট্টগোল শুনে বেরিয়ে আসে। অতঃপর সেও
এই ছোট্ট চাঁদ দেখার কমিটির সাথে যোগদান করে। যদিও এর লিডার আয়েত্রী। আকাশের মেঘ করেছে ভীষণ, তাতে এই সরু এক ফালি চাঁদের দেখা পাওয়া হলো না। বেশ কিছুক্ষণ পর মেঘ ঘনীভূত হলো। বোধহয় তারা অবস্থান বদলে ফেললো।